এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন। প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে। আমার ভাইকে খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। বজলুল হুদাকে এই ফ্যাসিস্ট হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা হয়েছে। 28 জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরীণ সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানতো জেলখানার সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলে ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত 12:01 কর্নেল ফারুক, মেজর AKM মহিউদ্দিন আহমেদ আর্টিনারি, মহিউদ্দিন, সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে যাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয়। প্রিয় মানুষটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করতে চায়নি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিতে। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে যে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাপড়ের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদার আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশেপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল। ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28 জানুয়ারি রাত 9টার পরপরই জেলগেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। ওই গাড়ির একটিতে এএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদের কেউই দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোপালা একজন মানুষ ছিল, যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে 2 জন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট 5টি লাশ বাহী গাড়ি বের করা হয়। ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে, আর শেখ হাসিনা পুলিশ, র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন।
ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হওয়ার পর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতর। সেখান থেকে রাত 1টার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরো গাড়িতে করে জেলখানা থেকে বের হন। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির পায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল। বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে, তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চায় বইটি পড়ে থাকেন, তাহলে আপনার কাছে শেখ হাসিনা চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে। এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ, রক্তপিপাসু, মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ, যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিশাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ 2024 সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিষহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে, ঠিক সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন একটি সুস্থ ও বিনোদনমূলক এবং ভালো একটি রাজনৈতিক অঙ্গন ছিল, কিন্তু কিছু অসাধু রাজনৈতিকবিদ এবং দলের প্রতি অতি উৎসাহী কিছু প্রাণীরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটাকে কলুষিত করে ফেলেছে। যেটা ছিল ভালো সেটাকে এখন খারাপে রূপান্তর করেছে। এখন কেউ রাজনৈতিক দলে অংশগ্রহণ করলেই যেন এর উদ্দেশ্য হয় চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, লুটপাট, মারামারি, ধর্ষণ ইত্যাদি 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 যত খারাপ প্রকার কাজ হতে পারে সবগুলো এখন রাজনৈতিক অঙ্গনের যেন রগ রেশায় মিশে গিয়েছে। শেখ হাসিনা তো পালায়ন করেছে, শেখ হাসিনা তো দেশ ত্যাগ করে ভারতে গিয়ে গা ঢাকা দিয়েছে। তার যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা যে কি পরিমাণ অসাধু ছিল সেটা বাংলাদেশের মানুষ দেখেছে, এবং বর্তমানেও বাংলাদেশের যে দলগুলো রয়েছে তার মধ্যে বিএনপি তাদের যে অ্যাগ্রেসিভ মুড দেখাচ্ছে মানুষকে, সেটা সত্যি অবাক করার মতো। তারা এখনো ক্ষমতা যায়নি, ক্ষমতার আসন এখনো তাদের দখল হয়নি, কিন্তু তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে। কেমন যেন তারা এক প্রকার নিজেরাই যেন নিজেদেরকে সরকার বলে ঘোষণা দিবে এমন একটা অবস্থা। তারা রাজনৈতিক অঙ্গনে এমন এক বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করছে যেটা মানুষ তাদের পতনের আগেই, সরকার হয়ে পতনের আগেই এখনই তাদের সরকার না হওয়ার জন্য পতনের ডাক দিতে বাধ্য হচ্ছে। কেননা তারা যে সমস্ত কর্মকাণ্ড করছে সেটা সত্যিই নিন্দনীয়। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলি, তারা বিএনপির চেয়ে ভালো অবস্থানে রয়েছে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন সবাই যার যার ক্ষেত্র থেকে অবস্থান থেকে মানুষকে ভালো রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আলোচনা লম্বা করব না। যদি আপনার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের মাঝে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।